নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে এক ঐতিহাসিক অলৌকিক কাহিনী শোনাব। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক চাই কিন্তু, আর হ্যাঁ, শেয়ার করে দিতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমার নিবেদন লেখক ডক্টর সাম্য মণ্ডল রচিত শক্তি রূপেণ সংস্থিতা এক ঐতিহাসিক অলৌকিক কাহিনী। রাত্রি প্রথম প্রহর। ঘন আঁধারের কালো আস্তরণ ছিন্ন করে তীব্র বেগে ছুটে চলেছে একটি ঘোড়ার গাড়ি। দুপাশে অগভীর জঙ্গলের বুক চিরে মাঝে সংকীর্ণ এক ফালি পথ। বিপদসংকুল এই রাস্তায় কোনো যাত্রী সূর্যালোকের নিশ্চয়তা ছাড়া যাওয়া আসা করে না। পদে পদে লুটেরা, তস্কর ও দস্যুর ভয়। নিতান্তই নিরুপায় না হলে রাতের অন্ধকারে কেউই এই পথ পারাপারের কথা কল্পনাও করতে পারে না। কোচোয়ান বাদে গাড়ির সওয়ারি 3 জন। সমস্তিপুরের জমিদার ত্রিবিবেন্দ্র নারায়ণ চৌধুরী, তাঁর ঘরণী ও অষ্টমবর্ষীয়া কন্যা। ত্রিবিবেন্দ্র নারায়ণ অত্যন্ত রাশভারী ও কঠিন মনের মানুষ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর মুখেও দুর্ভাবনা কালো মেঘ ঘনীভূত। জমিদার গিন্নির কোলে অচৈতন্য তাঁদের একমাত্র কন্যা তরুবালা। প্রবল জ্বরে ঠকঠক করে কাঁপছে ছোট্ট শরীরটা। মাত্র 2 দিনের অসুখেই মেয়েটি প্রায় মরণাপন্ন। গ্রামের কবিরাজ মশাই ইতিমধ্যেই সব প্রচেষ্টা শেষে ব্যর্থ মনোরথের জবাব দিয়ে দিয়েছেন। নিজের একমাত্র আদরিয়া কন্যাকে কোনোভাবেই হারাতে চান না ত্রিবিবেন্দ্র নারায়ণ। তাই পারিবারিক রক্ষণশীলতাকে উপেক্ষা করে মেয়েকে নিয়ে চলেছেন শহরের সাহেব ডাক্তারের কাছে। যদি বা কোথাও এতটুকু আশার কিরণ অবশিষ্ট থাকে। আর কতটা পথ পাড়ি দেয়া বাকি তা জানার জন্য কোচোয়ানের পেছনের জানলাটা খুলতেই চমকে উঠলেন ত্রিবিবেন্দ্র নারায়ণ। সহসা প্রবল রেশাধ্বনি দিয়ে 2টি ঘোড়াই পথিমধ্যে দাঁড়িয়ে পড়েছে। চালক কোনোভাবেই তাদের আর নিয়ন্ত্রণ করতে পারছে না। 4 জোড়া খুঁড়ে অসহিষ্ণু তাল ও মুহুর্মুহু ডাক দিয়ে অবলা জীব দুটি যেন আর এক কদমও এগিয়ে যেতে রাজি নয়। কোনো এক আসন্ন বিপদের আঁচ করে ত্রিবিবেন্দ্র নারায়ণ দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। লণ্ঠনের সামান্য আলোয় খুব বেশি দূরের কিছু চোখ পড়ে না। এখনো ক্রোশখানেক পথ অতিক্রম করা বাকি। তার আগেই এই বিপত্তি। বর্তমানে তারা সকলেই নিরস্ত্র ও অসহায়। এমতাবস্থায় কিভাবেই বা শত্রুর মোকাবিলা করবেন? কে পথ আগলে আছিস, সামনে বেরিয়ে আয়। এই চূড়ান্ত বিপদের মুখেও অকুতভয় ত্রিবিবেন্দ্র নারায়ণ তীব্র হুঙ্কার দিলেন। ক্ষণকালের বিলম্বের পর ঝোপঝাড়ের আড়াল থেকে একে একে কয়েকটি ছায়া মূর্তি ওনাদের গাড়ির সামনে প্রকট হলো। কালো চাদরের আড়ালে তাদের জলজলে ক্ষুধার্ত চোখ। স্বল্প আলোকেই ওদের প্রত্যেকের হাতে শানিত অস্ত্রগুলি ঝিলিক দিয়ে উঠল। কোচোয়ান ইতিমধ্যেই নিজের প্রাণ রক্ষার তাগিদে গাড়ি ছেড়ে বিপরীত দিকে পলায়ন করেছে। দুর্জয় সাহসী ত্রিবিবেন্দ্র নারায়ণ নিজের মৃত্যু ভয়ে চিন্তিত নয়, কিন্তু পরিবারের নিরাপত্তাই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই বিপদকালে স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেই বা তাদের রক্ষা করবেন? করজোড়ে কপালে হাত ঠেকিয়ে তিনি নিজের ইষ্ট দেবীকে স্মরণ করতে লাগলেন।
সহসা মেঘমুক্ত আকাশেও না জানি কোথা থেকে তীব্র নীল আলোকের বিদ্যুৎ শিখা খেলে গেল। গুরু গুরু ধ্বনিতে কেঁপে উঠল নিস্তব্ধ বনাঞ্চল। দস্যুর দল নিঃশব্দ পদক্ষেপে ওদের দিকেই এগিয়ে আসছিল। প্রকৃতির এই তাৎক্ষণিক পরিবর্তনে ওরাও যেন বিস্মিত হয়ে ক্ষণিকের তরে থমকে দাঁড়ালো। কিন্তু পুনরায় এগিয়ে আসার আগেই যা অভাবনীয় ঘটনা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। আসতে পারি ম্যাডাম? সম্মতি দিতেই যে মেয়েটি ঘরে প্রবেশ করলো, কেন জানি প্রথম দর্শনেই তাকে বেশ পছন্দ হয়ে গেল। এক মাথা কোঁকড়া চুল, উজ্জ্বল দুটি চোখ এবং পুরু ঠোঁটের কোণের স্নিগ্ধ হাসি সহজেই চিত্তাকর্ষণ করে। ইন্টারভিউয়ের শুরুতেই দু এক কথায় ওর পরিচয় জেনে নিলাম। কুসুম মেরি হেমব্রম, জাতিতে শবর, ধর্মে খ্রিস্টান। বছর 20-22 এই ছিপছিপে তরুণী একমাত্র নিজের যোগ্যতা ও মেধাকে অবলম্বন করেই জঙ্গলমহলের এক প্রত্যন্ত অঞ্চল থেকে মহানগরে এসেছে ভাগ্যান্বেষণে। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পার্ট টাইম জবও করে নিয়মিত। সোশ্যাল নেটওয়ার্কে আমার বিজ্ঞাপন দেখে নিজে আগ্রহী হয়ে যোগাযোগ করেছে। আমি অনুপমা চট্টরাজ, একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগে সহ অধ্যাপক। তবে এটুকুতেই আমার পরিচয় শেষ নয়। লেখিকা হিসাবেও পাঠক মহলে আমার কিঞ্চিৎ সুখ্যাতি আছে। সম্প্রতি সাহিত্য পরিষদ থেকে বছরের শ্রেষ্ঠ সাহিত্যিকের সম্মাননা পাওয়ার পর প্রকাশকদের চাহিদা আর চাপ দুটোই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। কলেজ, ক্লাস এসব সামলে লেখালেখির জন্য সময় বের করতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কুসুম আসার পর সবকিছু বেশ সহজ হয়ে গেল। প্রয়োজনীয় বইপত্র জোগাড় করে আনা, আমার লেখার প্রুফ সংশোধন কিংবা প্রকাশকদের সাথে সংযোগ স্থাপন, সব কাজেই কিছুদিনের মধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করল। তবে ওকে সহকারী বলার চেয়ে সহচরী বলাটাই অধিক শ্রেয় হবে। 30 পেরোবার আগেই আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বাবা মাও চলে গিয়েছিলেন বহুদিন আগেই। বিগত 5 বছরে নিঃসঙ্গতা অনেকটাই দূর হয়েছে ওকে পেয়ে। ভূত, প্রেত, তন্ত্র, পিশাচ এসব নিয়ে তো লেখকরা প্রায়ই গল্প ফাঁদে, কিন্তু লেখকও যে এক শ্রেণীর পিশাচ তা জানা আছে কি? সময়টা রবিবারের এক অলস বিকেলবেলা। পশ্চিমের পড়ন্ত আলোয় ব্যালকনি ইজি চেয়ারে বসে পুরাণ সম্বন্ধীয় একটি বই খুলে পড়াশোনা করছিলাম। কুসুম ভেতরের ঘরে আমার আগামী একটা লেখার জন্যে ইন্টারনেটে প্রয়োজনীয় তথ্যাবলী খোঁজাখুঁজি করছিল। আমার কৌতুক মিশ্রিত কথা শুনে কিছুটা চমকে আমার দিকে তাকালো। অনেক কাজ হয়েছে, এবার একটু বাইরে আয় দেখি। সস্নেহে ডাক দিলাম ওকে। 2 কাপ কফি বানিয়ে নিয়ে এসে একটু পরেই আমার পাশের চেয়ারটাতে বসলো কুসুম। কিসব ভূত প্রেতের কথা বলছিলে দিদি? ম্যাডাম থেকে দিদি বলাতে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। আমাদের বয়সের পার্থক্য প্রায় 15 বছরের হলেও ওকে নিজের বোনের মতোই ভাবতে ভালো লাগে। পঞ্চপিশাচের কাহিনী শুনেছিস? কই না তো। শোন তবে, ছোট্ট করে বলি। অগ্নিপুরাণে এই পঞ্চপিশাচের উল্লেখ আছে। এরা সকলেই পিশাচ হওয়ার আগে নিজেদের মনুষ্য জন্মে বিবিধ কুকর্ম করেছিল। কেউ ছিল বিধর্মী, কেউ করেছিল চুরি, কেউ বা আবার অর্থের লোভে খুন খারাপি করতেও পিছপা হয়নি।
মৃত্যুর পর তাই এরা সবাই কর্মফল ভোগ করার জন্যে পিশাচ রূপে পরিণত হয়েছিল এবং অনাচারীদের রক্ত মাংস আহার করত। তবে শেষে শ্রী বিষ্ণুর কৃপায় এরা সবাই প্রেতজনী মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করে। এই পঞ্চপিশাচের নামগুলি হল পর্যসিত, সূচিমুখ, শীঘ্রক, রোধক এবং সর্বশেষ লেখক। লেখক? কুসুম প্রবল বিস্মিত হলো। তাই তো দেখছি। তবে আমার মতে আধুনিক সময়ে এই পুরাণ লেখা হলে নির্ঘাত লেখকের পরিবর্তে ওটা প্রকাশকই হতো। একটা লেখার জন্য যেভাবে দিনরাত আমাদের হাড়মাস চুষে খাচ্ছে, আর কি বা বলা যেতে পারে বল? আমার রসিকতায় কুসুম হেসেই অস্থির। ভালো বলেছ বটে। আচ্ছা শোনো না, প্রকাশক বলতে মনে পড়ল, তোমার সেই রিসার্চ পেপারটার জন্য ইন্টারনেটে কিছু কিছু ডেটা পেয়েছি, তবে অধিকাংশই বড় খাপছাড়া। আমার মনে হয় একবার যদি আমরা সাইটটা ফিল্ড ভিজিট করতে পারি তাহলে আরও অনেক অজানা তথ্য উঠে আসবে। তা মন্দ বলিসনি বটে, কিন্তু কথা হচ্ছে কলেজের কাজ সামলে সেই বীরভূমের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাওয়াটা কি অত সহজ হবে রে? সামনেই আবার সেমিস্টারের চাপ রয়েছে। আমি একটু চিন্তিতভাবে বললাম। কুসুম সাথে সাথে কিছু না বলে ঘরের ভিতর থেকে ক্যালেন্ডারটা দেখে এসে বলল, সামনের সপ্তাহে সোমবার দিনটা ছুটি আছে। শনিবারটা যদি ম্যানেজ করে নিতে পারো তাহলে খুব সহজেই 3 দিনের মধ্যে ঘুরে আসা যেতে পারে। উৎসাহে ওর চোখ দুটো বেশ জল করছে। যাবে দিদি? কুসুম আমার মতোই এক প্রকার পরিবার বিচ্ছিন্ন বলা যেতে পারে। একটি মিশনারিজ অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। আমার কাছে আসার পর ওর সেই অভাবটাও কিয়দংশে দূর হয়েছে বলা যেতে পারে। উফ, ভারী নাছোড় বান্ধা মেয়ে বটে। আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা দেখছি। তার আগে বল, ইন্টারনেট থেকে চৌধুরী পরিবার সম্পর্কে কি কি তথ্য জানতে পারলি? খুব বেশি কিছু পেলাম না দিদি। সমস্তিপুরে চৌধুরীদের পৈতৃক নিবাসে বর্তমান প্রায় কেউই থাকে না। এক উত্তরসূরির খোঁজ পেয়েছি যিনি নিজের কাছের একটি গ্রামে থাকেন। সেখানেই নবকলেবরে এক জটা দেবীর নতুন বিগ্রহ ও মন্দির স্থাপনা করা হয়েছে। চৌধুরীদের ভদ্রাসনের নিকটে বর্তমানে ভগ্নপ্রায় আদি মন্দিরটির হদিশ পাওয়া গেলেও সেখানে প্রাচীন বিগ্রহটি কিন্তু অনুপস্থিত। এটাই বেশ আশ্চর্যের। বুঝলাম। আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম। তবে কোনোভাবে যদি প্রাচীন বিগ্রহটার খোঁজ পাওয়া যেত তাহলে বেশ সারা জাগানোর মতো ঘটনা ঘটতো, বুঝলি? আমাদের রিসার্চের তথ্যপঞ্জিও বেশ পাকাপোক্ত হতো। কেন বলো তো? কুসুম বেশ আগ্রহ সহকারে জানতে চাইল। কারণ আছে রে। একজটা বা একজটি দেবীর পুজো খুব কমন নয়। প্রাচীন হিন্দু ও বৌদ্ধ ধর্ম উভয় জায়গাতেই এই দেবীর উল্লেখ রয়েছে। কালিকা পুরাণে দেবীর এই উগ্রচণ্ডা প্রতিমূর্তির বর্ণনা রয়েছে। এককালে শুধুমাত্র তন্ত্রসিদ্ধ সাধকরাই গভীর জঙ্গল অথবা শ্মশানে দেবীর আরাধনা করতেন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে সমস্তিপুরের চৌধুরী পরিবারের কোনো এক পূর্বপুরুষ এই দেবীর মন্দির প্রতিষ্ঠা করে। গৃহ অধিষ্ঠাত্রী দেবী হিসেবে নিত্য পূজার ব্যবস্থা করেন। প্রাচীন বিগ্রহটার অনুপস্থিতির কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু তার প্রকৃত কারণ আমারও অজানা। হয়তো ওখানে গেলেই আরো নতুন কিছু তথ্য জানতে পারা যেতে পারে। তাহলে টিকিটগুলো কেটে ফেলি? কুসুম ভারী উৎসাহিত হয়ে বলে উঠল, আচ্ছা দুষ্টু মেয়ে,
বেড়াতে যেতে পারলে আর কিছুই চাই না, না? আচ্ছা, আমার না হয় ক্লাস নিতে হবে না 2 দিন, কিন্তু তোর পড়াশোনার কি হবে? আমি কপট রাগ দেখিয়ে বললাম। কুসুম মুচকি হেসে জবাব দিল, তোমার মতো দিদিমণির সাথে থাকলে এমনি অনেক পড়াশোনা হয়ে যায় প্রতিদিন, কাজেই একটু বেরিয়ে আসলে দোষের কিছু নেই। আমিও হাসতে হাসতে আদর করে ওর গালটা টিপে দিলাম। বিকেলের এই কোণে দেখা আলোয় শ্যামাঙ্গিনীর তরুণীর মিষ্টি হাসিটি ভারী রমণীয় লাগছে। মধ্যরাত্রি নিশ্ছিদ্র অন্ধকার নিমেষে বিদীর্ণ করে মহাশ্মশানে এক যজ্ঞবেদী প্রজ্বলিত হল। স্থান বীরভূমের ব্রাহ্মণী নদীর এক জনবিরল প্রান্তর। এত বড় শ্মশানে এই মুহূর্তে শুধুমাত্র 2টি রক্তমাংসের জীবিত প্রাণীকে দেখতে পাওয়া যাচ্ছে। রক্তাম্বর পরিহিত এক সাধক আর এক অর্ধচেতন যুবতী নারী। এছাড়াও যদি আরও কেউ উপস্থিত থাকে এখানে, তাহলে তারা সবাই অশরীরী, সাধারণের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। শ্মশানের মধ্যবর্তী স্থানে বিশাল বটবৃক্ষের তলায় এক দেবীর পূজার্চনা চলছে। কালো কোষ্ঠী পাথর নির্মিত প্রায় 3 ফুট উঁচু প্রতিমা। দেবী চতুর্ভুজ, কৃষ্ণবর্ণ, মুন্ডমাল বিভূষিত 2 দক্ষিণ হস্তে খড়গ ও ইন্দিবর, বাম হস্তে কর্ত্রী ও খড়পর। মাথায় চুল জটার আকারে বাঁধা, বুকে সর্পহার, রক্তবর্ণ চোখ, কোটি দেশে ব্যাঘ্র চর্ম ও কালো বস্ত্র। দীর্ঘদেহী রক্তাম্বর পরিহিত সাধক নিবিষ্ট চিত্তে একটি একটি করে উপকরণ যজ্ঞকুণ্ডে নিবেদন করে চলেছেন। পাশের আরেকটি আসনে লাল জুড়ে শাড়ি পরা গ্রাম্য তরুণীটি অর্ধ উন্মিলিত চোখে বিড়বিড় করে প্রলাপ বকে চলেছে। নিশ্চিত ভাবেই কোনো মাদক জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে ওকে। মেয়েটির কপালে রক্তচন্দনের ফোঁটা, গলায় লাল জবা ফুলের মালা। সহসা পেছন থেকে হৈ হুল্লোড় আওয়াজ শুনে সাধক চমকে পেছনে ঘুরে তাকালেন। মশাল, সরকি, রামদা প্রভৃতি অস্ত্রশস্ত্র সহ প্রায় 1 দঙ্গল মানুষ প্রবল হইচই করতে করতে ইতিমধ্যেই শ্মশান চত্বরে প্রবেশ করেছে। তাদের প্রত্যেকের চোখেই তীব্র ক্রোধের বিচ্ছুরণ। জলদগম্ভীর স্বরে তান্ত্রিক সাধক প্রায় হুঙ্কার দিয়ে উঠলেন, সাবধান, 1 পাও এগোবি না। মায়ের সেবার বিঘ্নদানের প্রচেষ্টা মানে সাক্ষাৎ মৃত্যু। ভিড়ের অগ্রভাগে মশাল হাতে দাঁড়িয়ে থাকা এক যুবক ভর্ৎসনা করে উঠল, সেবাটা কি মায়ের নাকি আসলে তোমার নিজের ঠাকুরমশাই? পুজোর নামে গায়ের নিরীহ একটি মেয়েকে তুলে আনতে তোমার হাত কাঁপলো না? সাধক ফের নিজের আসনে বসেই হুঙ্কার দিলেন, স্তব্ধ হও অর্বাচীন। তন্ত্র সাধনার তুই কি জানিস, কি বুঝিস? এর কোনো সাধারণ মেয়ে নয়। দৈব শক্তি বন্দনার প্রতিটি চিহ্ন নিয়েই ও জন্মেছিল। এখন থেকে এই নারী হবে আমার ভৈরবী, আমার সাধনার চরম উৎকর্ষের প্রধান উৎস। যুবকটি কিন্তু তান্ত্রিকের কথায় বিন্দুমাত্র ভীত হলো না। আমাদের পরিবারের ইষ্টদেবী আর গায়ে নির্দোষ সরল একটি মেয়েকে এখানে তুলে এনে সিদ্ধি লাভের স্বপ্ন দেখছো ঠাকুরমশাই? তোমার মতো পাপিষ্ঠ দুরাচারীর কোনো ইচ্ছেই দেবী মা পূরণ করবেন না। এই বলে যুবকটি ওর পাশে লেঠেলদের নির্দেশ দিল, এই, তোরা সবাই মিলে বেঁধে নিয়ে চলে এই ভণ্ড পাপী লোকটাকে। কাল দিনের আলোয় সবার সামনেই ওর বিচার হবে। এত বাকবিতণ্ডার পরেও তান্ত্রিক কিন্তু নিজের আসন ছেড়ে নড়েননি।
কারণ একবার উঠে পড়লেই এতক্ষণে পরিশ্রমের সাধনা নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু বেগতিক দেখে শেষমেশ উঠে পড়তেই হলো। পাকা বাঁশের সরকি হাতে সাক্ষাৎ যমদূতের মতো যে লোকগুলি এগিয়ে আসছে, তাদের সাথে কোনোভাবেই পেরে ওঠা মুশকিল। বিপদকালে পলায়নই শ্রেষ্ঠ পথ। তান্ত্রিক মুহূর্তেই আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। আপাতত ভৈরবীর সঙ্গ সুখ তার ললাটে লেখা নেই, কিন্তু দেবী মূর্তিটির মায়া তিনি কাটাতে পারলেন না। পূজার বেদি থেকে মায়ের মূর্তিটি দু হাতে তুলে নিয়েই তিনি ঊর্ধ্বশ্বাসে বিপরীত দিকে পলায়ন করলেন। পেছন থেকে এক পাল মানুষ তার দিকে তেড়ে এলেও বিশেষ সুবিধা হলো না। তান্ত্রিক দেবী মূর্তিটাকে জড়িয়ে ধরেই ব্রাহ্মণী নদীর জলে ঝাঁপ দিলেন। বর্ষার জলে পরিপুষ্ট নদীর তীব্র স্রোতে নিমেষেই অন্ধকারে মিলিয়ে গেল সব। দিদিমণিরা কিসব কলকাতা থেকে এসেছেন। কথা বলতে বলতেই কাশ্মীরি শালখানা নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিলেন 86 বছরের প্রবীণ শ্রী রামনারায়ণ চৌধুরী। পৌষের প্রথম শীত গ্রামাঞ্চলে এখনো সকালের দিকে ভালোই জানান দেয়। বাড়ির উঠোনের খোলা দাওয়ায় আমাদের বসার জন্য গোটা 3 প্লাস্টিকের চেয়ার পেতে দেয়া হয়েছে। আমরা এসেছি বীরভূমের সমস্তিপুরের জমিদার বংশের এক উত্তরসূরির বাড়িতে। কলকাতায় বসেই এনাদের ঠিকানা জোগাড় করা সম্ভব হয়েছিল। গৃহকর্তা রামনারায়ণ বর্তমানে অতি বৃদ্ধ, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছেন। তবে ভদ্রলোকের স্মৃতিশক্তি এখনো যথেষ্ট পরিষ্কার। কোনো রকম আঞ্চলিক টান ছাড়াই ঝরঝরে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলেন। কুসুমের হাতে কাগজ কলম দেখে উনি হয়তো পরবর্তী প্রশ্নটা করলেন। কোনো কাগজের জন্য ইন্টারভিউ বুঝি? ভদ্রলোককে সহজ করে 2-4 কথায় আমাদের আগমনের উদ্দেশ্য জানিয়ে দিলাম। সাথে আমরা ঠিক কি কি জানতে এসেছি সেটাও খুলে বলা হলো। সব শুনে রামনারায়ণ যে বিশেষ খুশি হয়েছেন তা ওনার মুখ দেখেই বোঝা গেল। নিজেদের জমিদার বংশের বিভিন্ন পুরনো দিনের কথা গল্পচ্ছলে বলতে লাগলেন। এখন না আছে রাম আর না সেই অযোধ্যা। স্বাধীনতার পর জমিদারিও চলে গিয়েছে। বিষয় আশয় যেটুকু ছিল তাও বিভিন্ন শরিকের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে। এখন সেই পুরনো বাড়িটুকুই একমাত্র সম্বল। আমি জানতে চাইলাম, তাহলে আপনাদের পৈতৃক বাড়িটার কি হলো? সেখানে কি আর কেউ থাকেন না? বৃদ্ধ হতাশার ভঙ্গিতে ঘাড় নাড়লেন। সেই বাড়ি এখন পুরো ধ্বংসস্তূপ। মাঝে একবার কথা উঠেছিল কিছু সরকারি অনুদান পাওয়া যাবে, তাহলেও হয়তো বাড়িটার কিছু অংশের সংস্কার করা যেত, কিন্তু শেষমেশ আর সেটা সম্ভবপর হয়নি। কুসুম আগ্রহান্বিত স্বরে জিজ্ঞাসা করল, আর আপনাদের কুলদেবীর মন্দির? একচটা দেবীর মন্দিরের কথা বলছো তো? হ্যাঁ, সে অবশ্য আছে। এটুকু রক্ষা করতে পেরেছিলাম। ভবিষ্যতে মন্দিরের যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণরূপে নিজেরা বহন করতে পারবো না বুঝতে পেরেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমি কার্যক্ষম থাকাকালীন একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে দিয়েছিলাম। তারাই এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। ভেতর বাড়ি থেকে আমাদের সকলের জন্য চা এসে গিয়েছিল। গরম পেয়ালায় ঠোঁট ভিজিয়ে পরবর্তী প্রশ্নটা করলাম। এই মন্দির নিয়ে বিভিন্ন জনশ্রুতি চালু আছে, আপনি যদি সেগুলোর সত্যাসত্য কিছু বলেন। রামনারায়ণ বাবু স্মিত হাসলেন। সশব্দে চায়ের কাপে একটি চুমুক দিয়ে বললেন, যাহা রটে তার কিছুটা বটেও। এই মন্দির প্রতিষ্ঠার ঘটনায় বেশ উল্লেখযোগ্য। বাংলার
মাতৃবন্দনার ইতিহাস অতি প্রাচীন হলেও এককালে কিন্তু গৃহী মানুষেরা সাধারণত মা কালীর পূজা করতেন না। কেবলমাত্র শাক্ত উপাসক অথবা তান্ত্রিক বা ডাকাতের দল গভীর জঙ্গলে অথবা শ্মশানে দেবীর বিভিন্ন উগ্রচণ্ডা প্রতিমূর্তির সাধনা করত। মা কালীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের দেবী সূক্তে। শাক্তরা ঈশ্বরকে যে প্রকৃতি ও পুরুষ রূপে কল্পনা করেন সেই প্রকৃতি কালী, যিনি সৃষ্টি করেন, বিনাশও করেন। নারী সত্তা বা দেবী সত্তাকে কেন্দ্র করে যে একাধিক ধর্মগ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম হল দেবী ভাগবত পুরাণ, যা শাক্তদের প্রধান ধর্মগ্রন্থ। মহাবিদ্যার শব্দকে বিশ্লেষণ করলে পাই মহা অর্থাৎ মহান, বিদ্যা অর্থাৎ রূপ বা প্রকাশ। মহাবিদ্যা অর্থাৎ বিশেষ রূপ বা প্রকাশ। নারায়ণের 10 অবতার যেমন সৃষ্টির বিভিন্ন পর্যায়ে বিষ্ণুর আত্মপ্রকাশ, তেমনি শক্তির 10টি রূপের প্রত্যেকটি নারায়ণের এই অবতারগুলির নারী রূপ। শক্তির এই 10 মহাবিদ্যা রূপ ধারণের পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। শিব ও সতীর বিবাহের মত ছিল না দক্ষ রাজার। তিনি শিবকে অপমান করার জন্য এক যজ্ঞের আয়োজন করলেন। সেখানে সমস্ত দেবতাদের আমন্ত্রণ করা হলেও ডাক পেলেন না শিব ও সতী। এদিকে নারদের মুখে সেই বৃহৎ যজ্ঞের আয়োজনের কথা শুনে সতী বাপের বাড়ি যাওয়ার বায়না ধরলেন, কিন্তু শিবও নাছোড়বান্দা। তিনি বিনা আমন্ত্রণে সতীকে বাপের বাড়ি যেতে দেবেন না, কারণ তিনি জানেন সেখানে গেলে দক্ষ রাজা কটু কথা শোনাবেন, যাতে সতী অপমানিত হবেন। সতী যখন দেখলেন শিব কিছুতেই তাকে যেতে দিতে রাজি নন, তখন তিনি তৃতীয় নয়ন থেকে আগুন বের করে কালী রূপ ধারণ করলেন। এই হলো প্রথম মহাবিদ্যা। সতীর ভয়ঙ্কর রূপ দেখে শিব একবার একদিকে পালাতে লাগলেন, আর সতী প্রতিবার নতুন রূপে শিবকে ভয় দেখিয়ে বাপের বাড়ি যাবার অনুমতি আদায়ের চেষ্টা করলেন। এইভাবে সতী একে একে 10টি রূপে নিজের রূপের প্রকাশ মেলে ধরলেন শিবের কাছে। অবশেষে শিবের অনুমতি পাওয়া গেল। সতীর এই 10টি রূপই হলো 10 মহাবিদ্যা। এতক্ষণ কথাগুলি বলে রামনারায়ণ বাবু একটু দম নেওয়ার জন্যে চুপ করলেন। তারপর একখানি সংস্কৃত শ্লোক আউড়ে বললেন, কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্তা। একজটা দেবী স্বয়ং দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার আরেক রূপ। আমাদের এক সুপ্রসিদ্ধ পূর্বপুরুষ অধীরেন্দ্র নারায়ণ চৌধুরী, উনি ছিলেন সিদ্ধ পুরুষ, আগমতন্ত্র শাস্ত্র বিশারদ। ওনার হাত ধরেই দেবী তারা ক্রমে এই রূপে আমাদের পারিবারিক দেবী হিসেবে অধিষ্ঠাত্রী হন। যদিও গৃহে অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কালী পুজোর প্রচলন এর তুলনায় তারা দেবীর পুজোর প্রচলন খুবই কম। তাই আমাদের পরিবারের একজটা দেবীর মাহাত্ম্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি জানতে চাইলাম, শুনেছিলাম এখন যেখানে দেবীর মন্দির রয়েছে সেখানে নবকলেবরে বিগ্রহ স্থাপনা করতে হয়েছিল, তার কারণ কি? ঠিকই শুনেছ, পুরনো বিগ্রহটি খোয়া যায়। সে সময় যিনি মন্দিরের নিত্য সেবার কাজে নিযুক্ত ছিলেন তিনি আসলে বিগ্রহটিকে নিজের তন্ত্র সাধনার উদ্দেশ্যে নিয়ে পালিয়ে যান। সাথে একটি গ্রাম্য যুবতীকেও ভৈরবী বানানোর প্রচেষ্টা করেন,
কিন্তু তার সেই দুরভিসন্ধি শেষ পর্যন্ত সফল হয়নি। তৎকালীন জমিদার ত্রিবিবেন্দ্র নারায়ণ ওনাকে ধরতে আসেন। গ্রামের মেয়েটিকে রক্ষা করা গেলেও বিগ্রহ সমেত তান্ত্রিক নিখোঁজ হয়ে যান। এবারে প্রশ্নটা কুসুমের। ত্রিদিবেন্দ্র নারায়ণের কথাই যখন উঠল, তখন ওনার সম্পর্কেও যদি কিছু জানা থাকে বলুন। রামনারায়ণ একটু হাসলেন। তোমরা যথেষ্ট খোঁজ খবর করেই এসেছো দেখছি। হ্যাঁ, ত্রিবিবেন্দ্র নারায়ণকে নিয়েও একটা জনশ্রুতি চালু আছে। এখানেও রয়েছে এক জটা দেবীর মাহাত্ম্য। এই ঘটনাটি অবশ্য ওনার পৌর বয়সের। একমাত্র মেয়ে তরুবালার চিকিৎসার জন্য গভীর রাতে শহরে আসছিলেন। পথে একদল দুষ্কৃতী ওনাদের জুরি গাড়ির পথ অবরোধ করে লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ করে। স্ত্রী কন্যা সমেত অসহায় ত্রিবিবেন্দ্র নারায়ণ সেই চরম সংকটের মুহূর্তে দেবীকে স্মরণ করেন। আর তারপরেই ঘটে এক অলৌকিক ঘটনা। আমরা দুজনেই ভারী আগ্রহ সহকারে ওনার কথাগুলো শুনছিলাম। কিছু কিছু দরকারি তথ্য কুসুম নোট করে নিচ্ছিল। রামনারায়ণ একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, সঠিক কি ঘটেছিল তা কোথাও লিপিবদ্ধ নেই, তবে শোনা যায় সেই দুঃসময় স্বয়ং দেবী একজটা জমিদার কন্যা তরুবালার শরীরে আবির্ভূতা হয়ে শত্রু বিনাশ করেন। তবে এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্যে কোনো লিপিবদ্ধ তথ্য নেই। তাছাড়া তখনকার সময় এই ধরনের কোনো ঘটনা ঘটলে উদ্দিষ্ট মেয়েটির সামাজিক জীবনেও তার প্রত্যক্ষ প্রভাব পড়ত। তাই এই ঘটনার কথা এক প্রকার গোপন রাখা হয়েছিল। তবে এর পরপরই ত্রিবিবেন্দ্র নারায়ণ নবকলেবরে মন্দির প্রতিষ্ঠা করে পুনরায় দেবীর নিত্য সেবার আয়োজন করেন। আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমরা রামনারায়ণ বাবুকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম। উনি হৃষ্ট চিত্তে প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করে অনুরোধ করলেন আমরা যেন অবশ্যই গ্রামের একজটা দেবীর মন্দিরটি সাক্ষাৎ করে যাই। তাছাড়াও আরও একটি নতুন তথ্য জানালেন, যা হয়তো খুব বেশি সাধারণ মানুষের জানা নেই। উনি বললেন, এখন তোমরা একজটা দেবীর যে প্রতিমা দেখতে পাবে তার রূপ মূল বিগ্রহের থেকে বেশ কিছুটা পরিবর্তিত। এছাড়া মূল বিগ্রহে দেবীর রক্তবর্ণ চক্ষু দুটিতে অতি মূল্যবান রত্নরাজি শোভিত ছিল। বিগ্রহের সাথে সাথে রত্নগুলিও চিরকালের মতো হারিয়ে গিয়েছে। এই বাড়ি থেকে হাঁটা পথে মাত্র মিনিট 5 দূরেই সেই মন্দির। ঠিক করলাম এবেলা মন্দিরটা দেখেই ফিরব। গতকাল বিকেলে এখানে এসে পৌঁছেছি। স্টেশনের কাছেই একটা ছিমছাম লজে থাকার ব্যবস্থা হয়েছে। হাঁটতে হাঁটতে কুসুমকে বললাম, কিরে, সব শুনলি তো? তা সেই মহামূল্যবান প্রাচীন বিগ্রহ উদ্ধারের চেষ্টা করবি নাকি? রত্নগুলো চুনি বা হিরে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আজকের বাজারে সেই মূর্তির ধার্মিক মূল্য যাই হোক না কেন, জাগতিক মূল্য নেহাত কম হবে না। আমার এই প্রকার কৌতুকপ্রিয়তার সাথে কুসুম ইদানিং ভালোই পরিচিত হয়ে গিয়েছে। ও তাই সামনে তাল ঠুকে বলল, বেশ দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে বলো। আর সাথে যদি কোনো গুপ্তধন খুঁজে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তুমিও বেশ ভালো একটা গল্পের প্লট পেয়ে যাবে। লেখিকা অনুপমা চট্টরাজের সাম্প্রতিকতম উপন্যাস সমস্তিপুরের সমস্ত গুপ্তধন। আমি হাসতে হাসতে বললাম, ভালোই কথা শিখেছিস না আজকাল। আয়, তোর কান দুটো ভালো করে মুলে দি। সে তুমি দিদিমণি হয়ে ছাত্রীর কান ধরতেই পারো, তবে রাস্তাঘাটে নয় প্লিজ, তাহলে আর মান সম্মান থাকবে না।
হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই আমরা মন্দির চত্বরে এসে উপস্থিত হলাম। নাট মন্দির, গর্ভগৃহ সব মিলিয়ে যথেষ্ট পরিসর নিয়ে মন্দিরের বিস্তৃতি। প্রায় 150 বছরের পুরনো তো হবেই। আজ কোনো বিশেষ তিথি বা বারব্রত নেই, তাই হয়তো ভক্ত সমাগম সেই রকম নেই বললেই চলে। তবে প্রবেশের মূল তোরণদ্বারের কাছেই আমাদের থেমে যেতে হলো। একটি 24 বছরের ছোকরা চেয়ার টেবিল পেতে বসে রয়েছে। আমরা সামনে পৌঁছতেই একটি রুল টানা খাতা এগিয়ে দিয়ে বলল, এখানে আপনাদের নাম আর গোত্র লিখে দিন। প্রথমে ভাবলাম বোধহয় পুজো দেওয়ার জন্যই বলছে, তাই বললাম, এখনই তো পুজো দেব না ভাই, শুধু মন্দিরটা একটু ঘুরে দেখতে এসেছি। ছেলেটি জানালো, সবাইকে নাম এন্ট্রি করে ভেতরে প্রবেশ করতে হবে। অগত্যা আমি আর কুসুম দুজনেই খাতা টেনে নিলাম। মুশকিলটা হলো ঠিক এর পরেই। ছেলেটি খাতায় আমাদের নাম খুঁটিয়ে পড়ে নিয়ে হঠাৎ আমার দিকে নির্দেশ করে বলল, আপনি ভেতরে যেতে পারেন, তবে এনাকে এখানেই অপেক্ষা করতে হবে। চড়াত করে মাথাটা গরম হয়ে গেল। এ কি অবিচার! বুঝতে পারলাম কুসুমের নাম পরিচয় দেখেই ছেলেটি আপত্তি তুলেছে। কুসুম নিয়মের মুখে আমাকে বারণ করলেও আমি কিন্তু এই নিয়মের প্রতিবাদ না করে পারলাম না। আজ অব্দি দুজনে কম দেবস্থান ভ্রমণ করিনি, কোথাও এমন অদ্ভুত নিয়মের মুখোমুখি হতে হয়নি। যেতে হলে দুজনে একসাথেই ভেতরে যাব। বিস্তর তর্কাতর্কির পরেও ছেলেটির একগুঁয়ে মনোভাব দেখে একরকম হতাশ হয়ে বাড়ি ফিরে আসছিলাম। হঠাৎ পেছন থেকে আরেকটি অপরিচিত আওয়াজ শুনে ঘুরে দাঁড়ালাম। সাদা পাঞ্জাবি ও নীল জিন্স পরিহিত বছর 30-এর এক যুবক হাতছানি দিয়ে আমাদেরকেই ডাকছে। আমরা ফিরে আসতেই যুবকটি হাত তুলে নমস্কার জানালো। আমি লালটু রক্ষিত, এই এলাকার টুকটাক জনসেবার কাজ করে থাকি। আপনারা তো কলকাতা থেকে আসছেন, তাই না? আজ সকালেও যেন আপনাদের চৌধুরী বাড়ির সামনেই দেখলাম মনে হয়। খবর টবর করতে এসেছেন নাকি? আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি। বুঝলাম যুবকটি কোনো হোমরা চোমরা গোছের কেউ একজন হবে। ইচ্ছে না থাকলেও সংক্ষিপ্তভাবে আরেকবার আমাদের পরিচয় দিলাম। ছোট্ট টাউনে কিভাবে একবেলার মধ্যেই আমাদের আসার খবর চাউর হয়ে গিয়েছে। লালটু ইতিপূর্বেই হয়তো আমাদের বাকবিতণ্ডা শুনে থাকবে, তাই আমাদের পরিচয় পাওয়ার পরই বিশেষ কিছু না বলে গেটকিপার ছেলেটিকে দরজা ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। চলুন, আমি আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এরপর আর কোনো বাধাই থাকে না। সত্যি বলতে কি, এত দূরে এসেও মন্দির প্রবেশ করতে না পারলে আমাদেরও যথেষ্ট খারাপ লাগতো। গর্ভগৃহে দেবী প্রতিমা দর্শন করলাম। সর্বরূপী শিবের হৃদয়ে দাঁড়িয়ে দেবী, ডান পা সামনে, বাম পা কিছুটা পিছনে। চতুর্ভুজা দেবীর হাতে খড়গ, নীলপদ্ম, পত্রিকা ও খড়পড়। দেবী খড়গাকৃতি, লম্বোদর নীলবর্ণ। তিনি বাঘছাল পরিহিতা, মাথায় জটা, সেখানে সাপের অধিষ্ঠান। মন্দির সংলগ্ন এলাকাটা লালটু নিজেই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। ওকে একটা প্রশ্ন না করে পারলাম না। আচ্ছা, চৌধুরীদের আদিবাড়ি আর মন্দিরটা সম্পর্কে কিছু জানেন? লালটু একটু অবাক হলেও সম্মতিসূচক ঘাড় নাড়ল। এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার হবে, কিন্তু সেই জায়গা তো একেবারেই পরিত্যক্ত। মন্দিরটাও একরকম ভেঙে পড়েছে, দেখবার প্রায় কিছুই নেই। আমি জানতে চাইলাম, তাও এত দূর এসেছি যখন একবার ঘুরে যাওয়ার ইচ্ছে আছে, গাড়ি টাড়ি কোথায় পাওয়া যাবে? লোকাল বাস তো সবসময় চলছে, তবে আপনারা তাতে যেতে পারবেন না। দিনের দিন ঘুরে আসার জন্য একটা গাড়ি ভাড়া করে নেওয়াটাই বেটার হবে। আপনারা চাইলে আমি অবশ্য ব্যবস্থা করে দিতে পারি।
শেষমেশ সেই বন্দোবস্ত করেই আমরা লজের দিকে ফিরে চললাম। শুধুমাত্র আগামীকালের দিনটাই আমাদের হাতে রয়েছে, তাই সমস্তিপুরের জমিদার বাড়ি দেখেই কলকাতা ফেরা স্থির করলাম। 7-8 বার রিং হওয়ার পর ফোনের বিপরীত প্রান্ত থেকে একটি মধ্যবয়স্ক ভারী গলার আওয়াজ শোনা গেল। কতবার না তোকে বলেছি অসময়ে কল করে ডিস্টার্ব করবি না। সরি দাদা, তবে একটা খবর আছে ভালো, তাই ফোন করলাম। বল কি খবর? নতুন স্টক? ওপাশের গলার সুরে বিরক্তির ভাবটা ধীরে ধীরে মিলিয়ে গেল। হ্যাঁ দাদা, নতুন তো বটেই, একটা তো একদম ফ্রেশ, লোকাল না ইম্পোর্টেড, কলকাতার। কিছু রিসার্চের জন্য এখানে এসেছে। সে কি রে, খবরের কাগজের নয় তো? ওইসব রিপোর্টারদের অনেক হাঙ্গামা আছে, রিস্ক নেওয়া যাবে না, বাদ দে। আরে না না দাদা, তেমন কিছু নয়, আমি ভালো করেই খবর লাগিয়েছি, এদের কোনো ব্যাকআপ নেই। তুই শিওর? চাপ নেই বলছিস? 100%, আমার কথা মিলিয়ে নিও। ঠিক আছে, ভেবে জানাচ্ছি তোকে। স্টক ডেলিভারি কোথায় হবে? চৌধুরীদের পুরনো কোঠিতে। আর জায়গা পেলি না? শেষ পর্যন্ত ওই পুরো বাড়িটাই পছন্দ হলো। ক্ষতি কি দাদা, কাল ওখানে ঠিকঠাক ডেলিভারি পেয়ে যাবে। এমনিতেও জায়গাটা নিরিবিলি, কেউ একটা যাওয়া আসা করে না, তাই ফালতু বখেরা হওয়ার কোনো চান্স নেই। তোর কমিশন? সে তুমি একটা দেখে শুনে দিও, যা ভালো মনে হয়। তোমার সাথে এটাই তো আমার প্রথম কাজ নয়। ঠিক আছে, স্টক ভালো হলে কমিশনও ভালো পাবি। এখন ছাড়, 11টার পর একবার দেখা করে যাস। গুরুগম্ভীর স্বরে নির্দেশ দিয়ে ওপারে ব্যক্তিটি দ্রুত ফোনের লাইন বিচ্ছিন্ন করে দিলেন। চেষ্টা করেও 7 তাড়াতাড়ি বেরোতে পারলাম না। শীতের সকালে কম্বলের আরাম ছেড়ে বেরোতে দুজনেরই যথেষ্ট দেরি হয়ে গেল। শেষমেশ লাঞ্চ সেরেই বেরোনো মনস্থির করলাম। লালটু নিজের কথা মতো বেশ বড়সড় একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে, যদিও দুজনের জন্য এত বড় গাড়ির কোনো প্রয়োজনীয়তা ছিল না। লজ থেকে যখন বেরোলাম তখনই ঘড়িতে সময়ের কাঁটা 12টা ছুঁই ছুঁই। তবে খুব বেশি দূরের রাস্তা নয়। শীতকালে দিবালোকের সংক্ষিপ্ত প্রহর শেষ হওয়ার আগেই আমাদের কাজ মিটে যাবে। চৌধুরীদের আদি বাড়িটার বর্তমান শোচনীয় অবস্থা দেখে সত্যিই বেশ খারাপ লাগে। জায়গাটাও এখানকার লোকবসতি থেকে অনেকটা নির্জনে। পুরনো 5 মহলার জমজমাট বাড়ি কালচক্রের অমোঘ নিয়মে অযত্নে অবহেলায় প্রায় ধূলিসাৎ হতে বসেছে। গাড়িটা কাছে পার্ক করে আমরা দুজনেই নিজেদের কিট ব্যাগগুলো হাতে নিয়ে নেমে পড়লাম। কুসুম ছবি তুলতে ভালোবাসে, আমার ক্যামেরাটা হাতে নিয়েই ও কাজে লেগে পড়ল। ঝোপঝাড় বাঁচিয়ে ধীরে সুস্থে ভেতর বাড়ির দিকে যাওয়ার পথ খুঁজতে লাগলাম। ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল। একজোটা দেবীর পুরনো মন্দিরটা চোখে পড়েছে। এটাই ছিল মায়ের আদি মন্দির। এখান থেকেই চুরি গিয়েছিল বিগ্রহ। রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরটিও আর কত বছর টিকবে বলা মুশকিল। পোড়ামাটির কাজের পুরনো আটচালা মন্দিরটি দেখতে দেখতে বেশ রোমাঞ্চিত বোধ করছিলাম। কিছু কিছু জায়গায় সময় যেন পুরনো ফ্রেমে আটকে থাকতে ভালোবাসে। চোখ বুঝে কল্পনা করলাম আজ থেকে 200 বছর আগে কি ঘটা করেই না এখানে মায়ের নিত্য সেবার আয়োজন হতো। কান পাতলেই যেন সেই কাঁসর ঘন্টার আওয়াজ শোনা যায়। কুসুম সেই মন্দিরের ভেতরে আর বাইরে অনেক ছবি তুলল। পোড়ামাটির কাজের যে মোটিভগুলো এখনো অক্ষত রয়েছে সেগুলোর ছবি তুলতে লাগলো। বাড়ির পেছন দিকে
কিছু ছবি তুলে আনবো দিদি? ঠিক আছে, সাবধানে যা। শীতকালে অবশ্য সাপখোপের তেমন ভয় নেই, তবে বেশি দূরে যাস না। আচ্ছা, আমি চট করেই ঘুরে আসছি। এই বলে কুসুম এগিয়ে গেল। আমি মন্দিরের চাতালের সামনে এক টুকরো খোলা জমিতে হাত পা ছড়িয়ে বসলাম। মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে। বাংলার কত অসাধারণ স্থাপত্য আর লোকাচার লোকচক্ষুর অন্তরালে নীরবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খানিক পরে খেয়াল হলো কুসুম এখনই আসছে বলে এখনো ফিরল না। আশ্চর্য পাগলি মেয়ে বটে, ছবি তুলতে তুলতে নিশ্চয়ই বুধ হয়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে দ্রুত বেলা পড়ে আসছে, আর বসে থাকা যায় না। আমি ব্যাগ নিয়ে উঠতে যেতেই হঠাৎ মনে হলো কেউ যেন অতি সন্তর্পণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মৃদু পায়ের আওয়াজে সচকিত হয়ে ঘুরে দাঁড়াবার আগেই মাথার পেছনে আচমকা এক প্রচন্ড আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতেই লুটিয়ে পড়লাম। ঠিক কতক্ষণ পরে জ্ঞান ফিরল জানি না। ইতিমধ্যে চারপাশে যথেষ্ট অন্ধকার নেমে গিয়েছে। আমি এখনো সেই ঘাস জমির ওপরেই পড়ে রয়েছি বটে, কিন্তু আমার হাত পা মুখ সবই আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকার কারণে বিশেষ নড়াচড়া করতে পারলাম না। আশেপাশে বেশ কয়েকটি মানুষের চলাচলের আওয়াজ পেলাম। প্রচন্ড দুর্ভাবনা আর অজানা আশঙ্কার ভয়ে আমার সারা শরীরে হিমশীতল স্রোত বয়ে গেল। চেতনা ফিরতেই প্রথমে কুসুমের কথা মনে পড়ল। কোথায় কোথায় সে? কোনো মতে উঠে বসার চেষ্টা করলাম। চারপাশে কোথাও ওকে দেখতে পাচ্ছি না। মুখের বাঁধনের জন্য চিৎকার করেও ডাকতে পারলাম না। আমরা যে প্রচন্ড বিপদের মধ্যে পড়েছি তা বুঝতে অসুবিধা হলো না। সহসা এক নারী কণ্ঠের চিৎকার। আমার বুক কেঁপে উঠল। আর্তনাদকারী স্বর চিনতে এতটুকু ভুল হলো না। দীর্ঘদেহী দুটি পুরুষ একটি মেয়েকে ধরে টানতে টানতে ঠিক আমার দিকে এগিয়ে নিয়ে আসছে। মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে ওদের হাত ছেড়ে মুক্ত হওয়ার, কিন্তু বৃথাই সে প্রচেষ্টা। মুখ বাঁধা অবস্থাতেও আমি তীব্রভাবে কুসুম কুসুম বলে চিৎকার করার চেষ্টা করলাম। মন্দির চাতালের ঠিক সামনেই ওকে ধরে নিয়ে আসা হলো। ওদের মধ্যে একজন আচমকাই প্রচন্ড ক্রুদ্ধ হয়ে কুসুমের চুলের মুঠি ধরে ওকে মাটিতে আঁচড়ে ফেলল। ইট বা পাথরের কোনো কিছুর প্রচন্ড আঘাত মাথায় লাগতেই কুসুম মাটিতে পড়ে একেবারে নিষ্পন্দ হয়ে গেল। নিষ্ফল ব্যথিত দৃষ্টিতে এই ঘটনা চুপচাপ দেখা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় অবশিষ্ট ছিল না আমার কাছে। আরে করছিসটা কি? ঠিক আমার পেছন থেকে কেউ একজন ধমকে উঠল। দুজন মিলেও একটা মেয়েকে সামলাতে পারছিস না? আর কিছু বলার আগেই মোবাইল বেজে ওঠার শব্দ পেলাম। হ্যাঁ দাদা, প্যাকেজ রেডি আছে। তোমার গাড়ি কতদূর? যে নতুন পুরুষ কণ্ঠটি শুনতে পেলাম এটি আমার পূর্ব পরিচিত। ইনি আমাদের শুভাকাঙ্ক্ষী লালটু রক্ষিত। একটু একটু করে পুরো ব্যাপারটাই এবার পরিষ্কার বুঝতে পারছিলাম। খুব সম্ভবত কোনো নারী পাচারকারী দলের সদস্য এরা। এই জনবিরল স্থানে একাকী দুটো অসহায় মেয়েকে বাগে পেয়ে ভারী সুবিধাই হয়েছে এদের। সরল বিশ্বাসে ওদের ফাঁদে পা দিয়েই ভয়ানক বিপদের জালে জড়িয়ে পড়েছি আমরা। এখন কোন নিষ্ঠুর নিয়তি আমাদের জন্য অপেক্ষা করছে তা একমাত্র ঈশ্বরই জানেন। জমিদার বাড়ির বাইরে কোনো একটা বড় গাড়ি আসার আওয়াজ শুনতে পেলাম। লালটু রক্ষিত তার সাগরেদদের নির্দেশ দিল, গাড়ি এসে গিয়েছে। ভেতর থেকে চট করে প্যাকিং কেস আর স্লিপিং ইনজেকশন গুলো নিয়ে চলে আয়, দেরি করা যাবে না। কুসুম অচৈতন্য হয়ে পড়েছে বলে ওরা আর ওকে বাঁধার প্রয়োজন বোধ করলো না। না জানি কতটা আঘাত পেয়েছে বেচারি।
আমি অসহায়ভাবে পড়ে রইলাম। দু চোখ দিয়ে অঝোর নির্বাক অশ্রু আমার দৃষ্টিকে ঝাপসা করে দিল। হায় ঈশ্বর, কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাদের? চুপচাপ মাটিতেই নির্জীবভাবে পড়েছিলাম। হঠাৎ আকাশের নীল রঙের আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল, সাথে গুরু গুরু মেঘের আওয়াজ। অন্ধকারে আকাশে কখন মেঘ জমেছে বুঝতেই পারিনি। শো শো করে এক ঝলক শীতল ঝোড়ো হাওয়ার স্রোত বইতে শুরু করলো। লালটু তার সহকারীদের তাড়া লাগালো। কুইক, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে পড়তে হবে বলে একটা জোরালো সার্চ লাইটের আলো জ্বেলে ধরলো সামনে। লোক দুটো কুসুমের দিকে এগিয়ে গেল আগে। মাটিতে মাথা গুজে এতক্ষণ পড়েছিল বেচারি। আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকাতেই হঠাৎ প্রচন্ড চমকে উঠলাম। ধীরে ধীরে কুসুম মাথা তুলে দাঁড়ালো। জোরালো আলোয় সবকিছু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। কাল নাগিনীর ফনার মতো ওর খোলা চুলগুলো মুখের ওপরে লুটিয়ে পড়েছে। কপালের এক পাশটা বিশ্রীভাবে কেটে নেমে এসেছে লাল রক্তের ধারা, আর ওর দু চোখে ধিকি ধিকি জ্বলছে অসম্ভব ঘৃণার আগুন। শান্ত নিরীহ মেয়েটার এই ভয়ঙ্করী চেহারা কখনোই দেখিনি আগে। লালটু আর তার দলবল ভীষণ অবাক হয়েছে বুঝতে পারলাম। ক্ষণিকের জন্য ওরাও দাঁড়িয়ে পড়েছে হতবুদ্ধি হয়ে। হাঁ করে দেখছিস কি? ধর ওকে। লালটু চেঁচিয়ে নির্দেশ দিল। ওর গলাটা যেন একটু কেঁপে উঠল। আচমকা প্রচন্ড ধুলোর ঝড় শুরু হয়ে গেল। সঠিক কিছু দেখতে পাওয়ার আগে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। শুধু কানে এলো প্রচন্ড এক নারী কণ্ঠের হুঙ্কার আর কিছু পুরুষ কণ্ঠের মর্মভেদী আর্তনাদ। এ যেন অতীতেরই কোনো এক ঘটনার পুনরাবৃত্তি, এক আদি নারী শক্তির প্রলয়ঙ্কারী রূপ। সমস্তিপুরের বিভীষিকার অধ্যায়ের পর আজ বহুদিন কেটে গিয়েছে। শারীরিকভাবে বেশ চোট আঘাত না পেলেও মানসিকভাবে সুস্থ হতে দুজনেরই যথেষ্ট সময় লেগেছিল। যদিও জানি সেই ঘটনার অভিঘাত সারা জীবনই আমাদের সঙ্গী হয়ে থাকবে। দৈবী শক্তিতে যদি আস্থা নাও রাখি, তাহলেও এটুকু অন্তত বিশ্বাস আছে, যুগে যুগে শত সহস্র বিপদের মুখেও আদি নারী শক্তি কখনো পরাভূত হয়নি। চরম সংকটেও নিজেকে রক্ষা করার জৈবিক তাড়নায় সেই শক্তি হঠাৎ করেই প্রজ্বলিত হয়ে উঠতে পারে যে কোনো নারীর মধ্যেই, যা কোনো ধর্ম, বর্ণ বা সময় বিভাজন মানে না। তাই মৃন্ময়ী হোক বা চিন্ময়ী, অশুভ শক্তি দমনের প্রয়োজনে সেই আদি শক্তি সর্বকালে সর্বরূপেই ফিরে ফিরে আসে। এই ছিল আজকে আমাদের কাহিনী। লেখক ডক্টর সাম্য মণ্ডলের কলমে লেখা শক্তি রূপেণ সংস্থিতা, এক অলৌকিক নারী শক্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো শুনতে তা আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।